ওয়েলকাম ব্যাক টু 86.7 তোমার এফএম। আর আমি আরজে সৃজন। আমি ফের হাজির আরও একটা নতুন গল্প নিয়ে। সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবী প্রসাদ রায়ের প্রথম গল্প সংকেত। গল্পটা আমরা আনতে পেরেছি তার একটাই কারণ, কিন্তু তোমাদের উৎসাহ। এই গল্পগুলো অডিও হবার কোনো প্ল্যান ছিল না, কিন্তু কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে দারোগা দেবীপ্রসাদ রায়ের কি গল্প তোমরা শুনতে চাও নাকি বইতে পড়তে চাও। তো সেখানে বেশি সংখ্যক মানুষ এটাই বলেছে যে তারা গল্পটা শুনতে চায়, কিন্তু আমার পক্ষে এটাই সম্ভব ছিল যে আমি একটাই গল্প আনতে পেরেছিলাম, কারণ অবভিয়াসলি পাবলিশার এবং লেখকের অনুমতি লাগবে। সেখানে আমি একটাই গল্পের অনুমতি পেয়েছি, তাই জন্য সেই গল্পটাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দেবী প্রসাদ রায় কে। দেবী প্রসাদ রায় একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, দমদম থানার প্রাক্তন ওসি। এখন তিনি অবসর নিয়ে তেঘড়িয়াতে তার বাড়িতে স্ত্রী মালিনীকে নিয়ে থাকে। সে চাকরি থেকে ছুটি নিলেও বিপদ কিন্তু তাকে ছুটি দেয়নি। বারবার সে জড়িয়ে পড়ে নানান সব ঘটনার মধ্যে। কখনো সে ছুটে চলেছে জঙ্গলে, কখনো বা পাহাড়ে, বা কখনো সমুদ্রে, আবার কখনো আমাদের শহর কলকাতায়। অপরাধ বেড়ে গেলে তাকে নামতে হয় তার পুরনো রূপ নিয়ে। তেমনই বেশ কিছু গল্পের মধ্যে আজ তোমাদের জন্য সংকেত। কলকাতার বুকে সেই দাপিয়ে বেড়ানো পুলিশ অফিসার আজও কি পারবে রহস্যের সমাধান করতে? গল্পটি লিখেছেন সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে পাড়ি জমিয়ে বর্তমানে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 সালে। প্রথম বই প্রকাশ হিলসেগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। সম্প্রতি তার লেখা দুটি বই 24/7 পাবলিকেশন ও অরিক বইওয়ালা থেকে প্রকাশ পেতে চলেছে। দারোগা দেবী প্রসাদ রায়ের সমগ্র এক, অন্যায়ের গহ্বরে, ও শিবুদা সমগ্র, চিন্তার ঊর্ধ্বে। এই বই দুটো কিভাবে সংগ্রহ করা যাবে সেটা জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখুন। আর কোনো আপডেট আসলে আমরা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব কমিউনিটি পোস্টে আমরা সব জানিয়ে দেব। আজকের গল্পে আমাদের সাথে রয়েছে আড্ডাবাজ গল্পের জন্য স্টোরি উইথ অরি এবং ফিয়ার অফ ফেদার্স ইউটিউব চ্যানেল। গল্প পাঠে মলয়দা, সৌমেনদা, অনিরুদ্ধ, অরিজিৎ, সৌরভদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। তো শুরু করা যাক আজকের গল্প, সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবী প্রসাদ রায়ের প্রথম গল্প সংকেত। হ্যালো, দমদম থানা, কে বলছেন? টেবিলের ওপর রাখা টেলিফোনটা বেজে উঠল অসময়। রাত এখন 11:30। যদিও পুলিশ স্টেশনে রাত বা দিন বলে আলাদা করে চিন্তাভাবনার ফারাক ঘটবে সেই অবকাশ থাকে না। বাড়ি যাওয়ার মুহূর্তে ফোনটা বেজে উঠতে একটু বিরক্তি মেশানো গুরুগম্ভীর গলায় রিসিভারটা তুলে কথা বলে ইন্সপেক্টর সুবীর শেঠ। অপর প্রান্তে খানিক নীরবতা, সন্দেহ ও রাগ দুই সৃষ্টি হয় সুবীরের মনে। আরও একবার একইভাবে সে বলল, কে বলছেন? কথা বলুন, নাহলে কিন্তু আমি ফোনটা রাখতে বাধ্য হব। ঠিক সেই সময় বেশ একটা কাঁপা স্বরে মহিলা কণ্ঠে উত্তর আসে। স্যার স্যার আমি আমি রিচা বলছি, রিচা। হ্যাঁ বলুন, কি হয়েছে? স্যার আমি না খুব অসুবিধে পড়ে আপনাকে ফোন করেছি। আমার বাড়ি এই নাগের বাজারে, রাস্তার পাশে সুরুচি অ্যাপার্টমেন্টে থাকি আমি। স্যার 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 আমি কি করবো আমি না বুঝে উঠতে পারছি না স্যার। প্লিজ প্লিজ আপনারা তাড়াতাড়ি আসবেন প্লিজ। আরে কি হয়েছে বলবেন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, বলুন কি হয়েছে। স্যার স্যার আমি না একটা খুন করে ফেলেছি স্যার। একটা খুন করে ফেলেছি। আমার মায়ের নিষ্প্রাণ দেহটা না আমার একেবারে চোখের সামনে পড়ে আছে।
আপনারা আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন স্যার, প্লিজ একটু 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 তাড়াতাড়ি আসবেন স্যার, প্লিজ। অ্যাপার্টমেন্টের সামনে এত রাতে পুলিশের গাড়ি রাস্তায় ও অ্যাপার্টমেন্টের বেশ কিছু মানুষের মনে সন্দেহের উদ্রেক ঘটাবে তা স্বাভাবিক, কিন্তু পুলিশের আগমনে মানুষের ভিতরে লুকিয়ে থাকা পাপ যেন তাকে বাধ্য করে ভয় পেতে। তাই প্রশ্নের সামনে সহজ সরল ভাষায় উত্তর দেবার প্রবণতা থাকে খুব কম মানুষের মধ্যেই। সিকিউরিটি গার্ডের কাছ থেকে গন্তব্যের ঠিকানা নিয়ে সাব ইন্সপেক্টর অসিত বসাক আর কনস্টেবল সুরেশকে নিয়ে ফ্ল্যাট নাম্বার 16B এর দিকে রওনা হয় সুবীর। লিফটে উঠে 16 নম্বর টিপে প্রথম প্রশ্ন করে সুরেশ। স্যার সত্যি কথা বলছি, আপনিও জানেন যত ক্রাইম সব এই বড়লোকদের পাড়ায়। এই দেখুন গত পরশু এইরকমই একটা ফ্ল্যাটে মনে আছে তো আপনার, মধুচক্রের ব্যবসা জমি হয়েছিল দম্পতি। আবার গেল মাসে নিজের কাজের মেয়ের উপর অকথ্য অত্যাচার করা অপরাধে গ্রেপ্তার করা হলো কী নাম, জিগ্নেশ নামে ওই ব্যবসায়ীকে। ও তো থাকতো এইরকমই একটা ফ্ল্যাটে। স্যার আমার কি মনে হয় জানেন, এইরকম বিলাসবহুল জায়গা থাকলেই অপরাধের প্রবৃত্তি তৈরি হয়, কি বলেন? হাসতে থাকে সুরেশ। অসিতের চাউনিতে হাসি থামায় সে, আর সেই সঙ্গে সামনের লিফটের দরজা খুলে অপরাধের জগৎকে স্বাগত জানায় তার যান্ত্রিক নিপুণতায়। কলিং বেল টিপতে মিনিট 5 পরে দরজা খোলে একজন ভদ্রলোক, বয়স 50-এর কাছাকাছি হবে। দরজার সামনে দাঁড়িয়ে অসিত প্রশ্ন করে, এখানে রিচা নামে কেউ থাকেন? আকস্মিক পুলিশের আগমনে সামান্য ঘাবড়ে ছিল সেই ভদ্রলোক, কিন্তু আরও ভীত ও চকিত হয় সে রিচা নামে মেয়েটির খোঁজ করবার কারণে। সেই ভদ্রলোক প্রশ্ন করে, কেন অফিসার, কি হয়েছে? হ্যাঁ, রিচা এখানেই থাকে। কি ব্যাপার একটু বলবেন? আগে তিনি আমাদের ফোন করেছিলেন, তিনি একটা খুন করেছেন। আচ্ছা, আপনার পরিচয়? আমি আমি রিচার বাবা। কথাগুলো বলবার সময় কিছুটা যেন হতাশ দেখায় ভদ্রলোককে। আই সি। আচ্ছা, তার মানে আপনার স্ত্রীকে হত্যা করেছে আপনার মেয়ে? অবাক চিত্তে প্রশ্ন করে অসিত। আপনারা ভেতরে আসুন, রিচা ঘরেই আছে। ভেতরে আসুন, আমি সব বলছি আপনাদের। ভদ্রলোকের অনুরোধে 3 জনেই ঘরে প্রবেশ করে। সুসজ্জিত ড্রয়িং রুমে উপস্থিত আসবাব সহজেই নজর আকর্ষণ করে যে কোনো আগন্তুকের, আর তার সাথে আর্থিক বলিষ্ঠতার প্রমাণ পেতে বেগ পেতে হয় না কাউকে। নরম সোফার ওপরে বেশ সাবধানে বসে সুরেশ। তার এই কিছু সময়ের অঙ্গিভঙ্গি সুবীরের মুখে কিঞ্চিত হাসি ফোটায়, কিন্তু তা ছিল সাময়িক। ঠিক তার পরেই তারা যে জানতে পারে সত্যিই তা একরকম বিরল অভিজ্ঞতা। সুরেশের কেরিয়ারে তো বটেই, গোটা দমদম থানার হিস্ট্রিতেও এটা প্রথম। ভদ্রলোক 3 গ্লাস জল নিয়ে এসে তাদের সামনের টেবিলের ওপর রাখল এবং সুবীরের মুখোমুখি আরেকটি সোফায় বসে নিজের পরিচয় দিল। আমার নাম দেবেন্দ্র ওয়ালিয়া। লেকটাউনে আমার এক ফার্নিচারের দোকান আছে, তবে আমি খুব একটা যাই না। স্টাফ রেখে দিয়েছি, ওরাই সব দেখাশোনা করে। আসলে আমাকে বাড়িতে বেশি থাকতে হয় আমার মেয়ে রিচার জন্য। এই প্রথম সুবীর প্রশ্ন করে, কেন? আসলে আমার মেয়ের একটা অসুখ আছে, আর সেটা মানসিক, স্কিজোফ্রেনিয়া। ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, বুঝলাম। কিন্তু তাহলে এই মার্ডার এটা কি? আগে এটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে।
এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তা আপনার স্ত্রী কোথায়? তার সাথে কি একবার কথা বলতে পারি আমি? ভদ্রলোকের মুখ থেকে হতাশায় একটা আওয়াজ বেরিয়ে আসে, আর তারপরেই তিনি বলেন, আগে আমার স্ত্রী 5 বছর আগেই মারা গেছে। সুবীর খেয়াল করে দেবেন্দ্রবাবু কাঁদছেন, খুব আস্তে, কিন্তু চোখের কোণে জল স্পষ্ট। আর তার সাথে সে স্পষ্ট দেখতে পায় তার পেছনের দরজা দিয়ে উকি মারছে একটি মেয়ে। কাঁদবেন না, আই এম সরি, মানে আমি বুঝতে পারিনি। আপনি একটু মেয়েকে ডাকবেন আপনার। স্যার, আমার মেয়েকে ক্ষমা করুন। ও যা করেছে তার জন্য ওকে শাস্তি দেবেন না প্লিজ। ও নিজে থেকে এসব করেনি। এই রোগে মানুষ কি করে কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্লিজ স্যার, আমার কথা একটু শুনুন। দেখুন, আমি কি একবারও বলেছি যে আপনার মেয়েকে শাস্তি দেওয়া হবে? কিছু প্রশ্ন করতে চাই, বাস এইটুকুই। প্লিজ একটু আপনার মেয়েকে ডাকুন। বছর 20 বয়সের মেয়েটির স্থূল শরীর, চোখ দুটো যেন কোটরে ঢুকে গিয়েছে, আর ফাঁকা জায়গাগুলো যেন কালো কাঠ কয়লা দিয়ে কেউ ভরাট করে রেখেছে। উস্কো খুস্কো লম্বা চুলগুলোতে অযত্নের ছাপ স্পষ্ট। বারবার দুহাতের আঙুল ঘষে চলেছে মেয়েটি। আপনি রিচা? প্রশ্ন করে সুবীর। মাথা তুলে মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ। তা ফোন করে মিথ্যে কথা বললেন কেন? কিসের মিথ্যা? আমার মা তো মারা গিয়েছে। হ্যাঁ, মারা গিয়েছেন, কিন্তু আপনি যে বললেন আপনি খুন করেছেন, কোথায় খুন করেছেন আপনি? আপনার ঘরে তো লাশ দেখতে পাচ্ছি না। আর খুনটা করলেনই বা কিভাবে? গলা টিপে নাকি ধারালো কোনো অস্ত্র দিয়ে? মেয়েটি যেন আগের থেকে একটু বেশি নার্ভাস বোধ করে। মেয়ের অবস্থা বুঝতে পেরে দেবেন্দ্র এগিয়ে এসে মেয়ের কাঁধে হাত রেখে সে বলে, স্যার, আপনাদের যদি প্রমাণ দরকার হয়, আমি ডক্টরের প্রেসক্রিপশন, রিচার ওষুধ সবই দেখাতে পারি। তাই প্লিজ, রিচা ইজ নট ফিলিং গুড। হঠাৎ সেই সময় মেয়েটি তারস্বরে চিৎকার করে ওঠে, আপনারা কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না আপনারা। এই বলে সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে, কিন্তু ভেতর থেকে লক করে না দরজাটা। হঠাৎ ঘটা এই ঘটনার উত্তর সবাই সবার মুখে খোঁজবার চেষ্টা করে। ক্রিস, ক্রিস, কি হলো সুরেশ? এক কথা বারবার বলে চলেছ। ওটা হলো স্কিৎসোফেনিয়া, বুঝলে? আবার বলো না, দাঁত ভেঙে যাবে। পুরো রাস্তাতেই সুরেশই একটা নাম বারবার চেষ্টা করেছে আওড়ানোর, কিন্তু ফল গিয়ে দাঁড়িয়েছে ওই ক্রিস পর্যন্ত। ক্রিস, ক্রিস। চায়ের ভারে শেষ চুমুক দিয়ে অসিত সুবীরকে প্রশ্ন করে, তাহলে স্যার কি বুঝলেন? গোটা রাস্তায় সুবীর চুপ ছিল। অসিতের প্রশ্নের উত্তর সে না দিয়ে পারল না। সে বলল, কি আর বোঝবার আছে, অসুস্থ একজনকে সামলাতে হিমশিম খাচ্ছে তার বাড়ির লোক। ওর বাবা তো এমন করলো, মানে সত্যি কথা বলতে খারাপই লাগছিল, কিন্তু কিন্তু একটা খটকা শেষে তৈরি করে দিয়ে গেল এই মেয়েটি। কি বোঝার কথা বলছিল বলো তো অসিত? ঠিক জানি না স্যার, তবে মনে হচ্ছে এটাও হয়তো তার ওই অসুখেরই একটা লক্ষণ। হঠাৎই কথার মাঝে খিলখিল করে হেসে উঠে সুরেশ বলল, স্যার, পেরেছি। স্ক্রিসপিনি। কি স্যার, ঠিক আছে তো? এই গম্ভীর মহলেও হাসির একটা ফোয়ারা বইয়ে গেল সুরেশের এই উচ্চারণটা। তেইশে অগস্ট 2020, রবিবার। সকালের বাজার সেরে বাড়ি ফিরছিল সুবীর। ভিড় যেন উপচে পড়ে এই দিনটাতে, আর তার মধ্যে মাস্কের ব্যবহার যেন করাটাই একটা অন্যায়। বেছে বেছে কয়েকটা লোক বাদে কারোর মুখে মাস্ক দেখতে পায়নি সুবীর। রাজ্য পুলিশের এত ক্যাম্পেইন, এত প্রচার, কিছুতেই যেন সাড়া জোগায় না কারোর মনে।
তাই কিছু ক্ষেত্রে শাসন চালিয়েও অধৈর্য হয়ে বাড়িমুখো হয় সুবীর। হঠাৎ একটি বাড়ির বারান্দা থেকে তার নাম ধরে কেউ ডাকলো। সুবীর গলাটা চেনে, তবু অনেকদিন পর শুনে অবাক হয়ে সে ফিরে তাকায়। দেবী প্রসাদ রায়। আরে আরে সুবীর, কেমন আছো ভাইয়া? এসো এসো, ভিতরে এসো। কতদিন পরে দেখা তোমার সাথে। সুবীর একগাল হেসে বাড়ির ভিতরে প্রবেশ করে। দেবী প্রসাদ রায় দমদম থানার প্রাক্তন ওসি। তেঘুরিয়ার এই বাড়িতে স্ত্রীর সাথে রয়েছেন ভদ্রলোক। গত 1 বছর তিনি মুম্বাইতে নিজের ছেলের কাছে থাকতেন। কিছুদিন হয়েছে তিনি কলকাতায় ফিরে এসেছেন। সিনিয়র হিসেবে দেবীপ্রসাদকে অত্যন্ত শ্রদ্ধা করে সুবীর। বৈঠকখানায় বসে আলাপচারিতা সারে সুবীর ও দেবীপ্রসাদ। তা সুবীর, কেমন আছো বলো? কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, ভালোই চলছে। আপনি কবে এলেন? আমি এসেছি গত সপ্তাহেই। এই কলকাতা আর নিজের বাড়ি এইসব ছেড়ে থাকতে একদম মন চায় না, বুঝলে? তা খুব ভালো খবর স্যার। মাঝে মাঝে আপনার কাছ থেকে একটু হেল্প নেওয়া যাবে। আমি আসলে জানতাম না যে আপনি ফিরে এসেছেন। জানলে আগে একবার ঢু মেরে যেতাম। সুবীর শেঠ আর আমার হেল্প? বলো কি? হ্যাঁ, তোমার কাজের প্রশংসা এখন চারিদিকে, আর আমার হেল্প নেবে তুমি? হ্যাঁ, কেন মস্করা করছো? এ কি 22শে শ্রাবণের প্লট নাকি ভাই? হ্যাঁ? না না স্যার, না না। দুজনের অট্টহাসির মাঝে দেবীপ্রসাদের স্ত্রী চা নিয়ে এসে তাদের সামনে রাখে। তার প্রতি নমস্কার জানিয়ে সুবীর বলে, নমস্কার ম্যাডাম। না স্যার, সেটা নয়। কিছু ক্ষেত্রে আপনার সাহায্য পেলে কাজের সুবিধাই হয়। আপনাকে কোথাও তো আর যেতে হচ্ছে না, শুধু কিছু রেফারেন্স আর হিন্টস। স্যার, ওই নেওটিয়ার কেস, তারপর ওই সিরিয়াল কিলিংয়ের কেসগুলো, এগুলো কিভাবে ভুলি বলুন তো স্যার। তাই অসুবিধায় পড়লে আপনার কথা বারবার মনে পড়ে। আর আমারও তো বয়স হচ্ছে। ডিপার্টমেন্টে সেই রকম ধুরন্ধর কেউ নেই। সবাই ওই আবেগের বশে বিচার করে, চিন্তাভাবনা একদমই করতে চায় না এখানে। চায়ের কাপে চুমুক দিয়ে দেবীপ্রসাদ বলে, দেখো সুবীর, হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, আর যা আছে তাদের নিয়েই তো চলতে হবে তোমাকে। ওদেরকে শিখিয়ে নাও। দেখো, ভুল তো তোমার আমার সকলেরই হয়, তা থেকে শিখতে হয়, ভেঙে পড়তে নেই। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমায় জানিও। আমি নিজের সাধ্য মতো চেষ্টা করব। এবার খুশি তো? হ্যাঁ? উফ, ধন্যবাদ স্যার। তাহলে বলি? বলি মানে আজ থেকে শুরু করবে? আচ্ছা ঠিক আছে, শুনি, দেখি কিভাবে সাহায্য করতে পারি তোমায়। চায়ের কাপ টেবিলের ওপর রেখে একবার দরজার সামনে বাজারের থলির দিকে তাকিয়ে সন্তুষ্টির ভঙ্গিতে বলতে শুরু করে সুবীর শেঠ। নাগের বাজারের সুরুচি অ্যাপার্টমেন্ট তো আপনি চেনেন। 2 সপ্তাহ আগে আমাদের থানায় একটা ফোন আসে, একটা মার্ডার কেস। আমি যাই ওখানে। রাত্রি তখন ওই কটা হবে, 12:30। ফ্ল্যাটে পৌঁছে আমরা অন্য দৃশ্য দেখতে পাই। কোনো খুন নয়। যে মেয়েটি ফোন করেছিল সে দাবি করেছিল যে সে নাকি তার মাকে খুন করেছে, কিন্তু তার বাবার কাছ থেকে জানতে পারি যে মেয়েটি নাকি স্কিজোফ্রেনিয়া নামে একটি মানসিক রোগে আক্রান্ত। রোগটার সিমটম তো আপনি জানেন। সে নাকি হ্যালুসিনেট করে থাকে। ও এমন কিছু দাবি করে যেটা বাস্তবে কোনোদিন সম্ভবই নয় বা তার কোনো অস্তিত্বই নেই। হ্যালুসিনেশন আর ভয়ের বশে নানান উদ্ভট দাবি করে মেয়েটি, যেমনটি সেই রাতে করেছিল। এমনকি তার ট্রিটমেন্টও চলছিল। চলছিল কেন বলছো? এই অসুখে তো রোগীকে প্রতিনিয়ত অবজারভেশনে রাখতে হয়। হ্যাঁ স্যার, কিন্তু মেয়েটি 3 দিন আগে সুইসাইড করেছে। হ্যাঁ, সে কি? আগে হ্যাঁ স্যার, নিজের ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহটা উদ্ধার করে তার বাবা। তার মেয়ে নাকি বিগত কিছুদিন ঠিকভাবেই ছিল, তাই সেদিন অ্যাপার্টমেন্টের কোনো একটা কাজে এসে গ্রাউন্ড ফ্লোরে যায়, বেশিক্ষণের জন্য নয়। আর সেই ফাঁকেই এইসব।
মেয়েটির বাবা, কাজের লোক, তাদের জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ করেছি পুরো দমে। মেয়েটির বাবা তো এখন শোকে শয্যাশায়ী, তার সাথে যেটুকু পেরেছি কথা বলেছি। আর বাড়ির কাজের লোক সেই সময় রান্নাঘরে ছিল। ফ্ল্যাটে এসে মেয়েটির বাবা মেয়েকে এই অবস্থায় দেখে যা হয় আর কি। পুলিশকে তো বারবার কাজের লোকটির বিষয়ে নালিশ করে চলেছে মেয়েটির বাবা, মানে দেবেন্দ্র ওয়ালিয়া। আসলে তিনি নাকি নিচে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে ম্যাডামের কাছে থাকতে, কিন্তু কাজের লোক বলছে ম্যাডামই নাকি বলেছিল ওনার জন্য কিছু খাবার বানিয়ে আনতে। এরই মাঝে যা ঘটবার সবই ঘটে গিয়েছে। ইনফ্যাক্ট কোনো আওয়াজই নাকি পায়নি সেই কাজের লোক। যে সুইসাইড করেছে তার নাম কি? মেয়েটির নাম রিচা ওয়ালিয়া। আচ্ছা, ফ্ল্যাটে থাকে কজন? বাবা আর মেয়ে, এই দুজনেই থাকে। ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছেন 5 বছর আগে। কাজের লোকটিও বেশ পুরনো। ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছেন? কিভাবে, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ওই প্রসঙ্গেই আসছিলাম। আসলে ওনার স্ত্রী মানে রুহি ওয়ালিয়া, তিনিও ওই একই ঘরে সুইসাইড করেছিলেন, ঠিক একইভাবে। ডান হাত দিয়ে দেবীপ্রসাদ একবার নিজের গালের ওপর বুলিয়ে নেয়, 2 হাত সামনে জড়ো করে কিছু ভাবতে থাকে। সুবীর কোনো প্রশ্ন করে বিরক্ত করে না তাকে, কারণ তার স্যারের এই অভ্যেস সম্বন্ধে সে অবগত। হঠাৎ চোখের নিমেষে মাথা ওপরে তুলে দেবীপ্রসাদ নিজের ডান হাতের ওপরে বাম হাতের একটা মোক্ষম ঘষির আওয়াজে ঘরটা কেঁপে উঠল। অবাক হয়ে শুধু চেয়েছিল সুবীর, কিন্তু সে জানে ইনভেস্টিগেশন এক নতুন মোড় নেবে। সুবীর, আমি তোমাকে যেমনভাবে বলবো ঠিক সেভাবে এগোবে। আমার মনে হচ্ছে একটা আলো দেখতে পাচ্ছি। আচ্ছা, সুইসাইড নোট বা কিছু রেখে গিয়েছে মেয়েটি? না স্যার, সেই রকম কিছু নেই। তবে মেয়েটির মনে হয় বই পড়ার নেশা ছিল, নানা রকমের বই রয়েছে ওর ঘরে। আচ্ছা, তুমি আজ কাউকে ওই ফ্ল্যাটে যেতে বলতে পারবে? ওই বইগুলো ভালো করে সার্চ করতে বলো, যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে স্যার, অসিতকে বলে দিচ্ছি। আমি আসলে দেখেছিলাম, তাও আরেকবার দেখতে বলবো। আর কি বলছেন আপনি? ও হ্যাঁ, একটা প্ল্যান তোমায় করে দিচ্ছি, সেইভাবে এগোও। অসুবিধা হলে ফোন করো। আর মেয়েটির মায়ের বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। অগস্ট 2020, মঙ্গলবার। হ্যালো স্যার, আমি সুবীর বলছি। হ্যাঁ সুবীর, বলো। আজ কি আপনার সাথে একবার দেখা করা যাবে? আজকে? কখন আসবে বলো? মানে এখন যদি হয় কোনো অসুবিধা হবে কি? আচ্ছা ঠিক আছে, চলে এসো, আমি বাড়িতেই আছি। স্যার, আপনার কথা মতো আমি কিছুটা প্রোগ্রেস করেছি। সুবীর দেবীপ্রসাদের বাড়িতে পৌঁছেছে 5 মিনিট হয়েছে। তার মুখের অভিব্যক্তি জানান দেয় যে সে সিদ্ধান্তের খুব কাছে থেকেও নির্দিষ্ট অবলম্বনের অনুপস্থিতি ভিতরে ভিতরে বিষক্রিয়া করে চলেছে তার। হ্যাঁ বলো, কি হয়েছে? ক্লু কিছু পেলে? হ্যাঁ স্যার, বলছি। গতকাল আপনার বলার পরে আমি তো অসিতকে বলেছিলাম, মানে 23 অগস্ট 2020, রবিবার। হ্যালো, হ্যাঁ অসিত, আমি সুবীর বলছি। তুমি এখন কোথায় আছো? হ্যাঁ স্যার, আমি থানায় আছি। আচ্ছা, তুমি এখনই সুরুচিতে যাও। ওখানে রিচার ঘরের বুকশেলফটা ভালো করে সার্চ করবে। পারলে এক একটা বই খুলে দেখবে। ওখানে কোনো ক্লু পেলেও পেতে পারো। স্যার, আপনি যাবেন না? সবসময় আমাকে যেতে হবে কে বললো? তোমরা নিজেরা করো না, যেভাবে বলছি সেভাবে করো। আর অসুবিধা হলে আমাকে ফোন করো। আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, হাতে বেশি সময় নেই। ওকে স্যার, আমি আপনাকে বিকেলের মধ্যে রিপোর্ট করছি। বেলা 11টা। সুবীর নিজের গাড়ি নিয়ে পৌঁছল লেক টাউনে।
দোকানটা খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হয়নি তাকে। মেন রোডের ধারেই রয়েছে ওয়ালিয়া ফার্নিচার। সুসজ্জিত দ্বিতল এই দোকানটিতে নিত্য প্রয়োজনীয় সকল প্রকারের আসবাবে ঠাসা। বর্তমানে সেখানে ভিড় খুব একটা চোখে পড়ল না। দোকানে ঢুকতে একজন স্টাফ এগিয়ে এসে জিজ্ঞেস করল, হ্যাঁ স্যার, আসুন আসুন স্যার, আসুন স্যার, কী লাগবে বলুন। সুবীর বলল, না না না, আমার কিছু লাগবে না, ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই আমি। আচ্ছা স্যার, আপনি আসুন আমার সাথে। সুবীর স্টাফটিকে অনুসরণ করে ফার্স্ট ফ্লোরে অফিসে এসে উপস্থিত হল। শীততাপ নিয়ন্ত্রিত ঘরটিতে একজন ভদ্রলোক বসে আছে। চোখে পুরো কাচের চশমা, মাথায় চুল নেই, গোলমুখ, ফর্সা স্থূলকায় শরীরের ভদ্রলোক। গম্ভীর গলায় সে বলল, বলুন কি দরকার। উর্দি গায়ে না থাকায় শনাক্তকরণে অসুবিধা হয়েছে সকলেরই, কিন্তু তবুও ভনিতা না করে নিজের পরিচয় দেয় ইন্সপেক্টর সুবীর শেঠ। আপনার নাম কি? আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আগে আমার নাম রমেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়। আমি এখানে কাজ করছি প্রায় বছর 25। আগে মালিকের আরেক দোকানে ছিলাম, ওটা ওই পার্ক স্ট্রিটে ছিল। ওটা বন্ধ হওয়ার পরে এই দোকানে এসে বসি। আচ্ছা, আপনি জানেন তো যে আপনার মালিক মানে দেবেন্দ্র ওয়ালিয়ার মেয়ে সুইসাইড করেছে? হ্যাঁ জানি তো, খুবই খারাপ খবর। মেয়েটি খুব ভালো ছিল, ঠিক ম্যাডামেরই মতো। ম্যাডাম? ম্যাডামটা কে? আগে রুহি ওয়ালিয়া। ও আচ্ছা, তার বিষয়ে আপনি কি জানেন? আগে কি জানতে চান বলুন। যেটুকু আপনি জানেন সবটুকু জানতে চাই। তেমন আর কি জানবো, আমরা হলাম দোকানের কর্মচারী। পার্সোনাল ব্যাপারে কিভাবে বলি বলুন তো। ঠিক আছে, আমি তাহলে একটু স্পেসিফিক হচ্ছি। আপনার ম্যাডামের সুইসাইড করার পেছনে কারণ কি ছিল? রমেন্দ্র নারায়ণ হঠাৎ এই প্রশ্নে কেঁপে ওঠে। নির্বাক হয়ে সে সুবীরের দিকে চেয়ে থাকে। কি হলো, এটাও বলবেন না? আচ্ছা, মানে এটা এইটুকু বলুন আমাকে যে দাম্পত্য কলহ নাকি অন্য কিছু? দেখুন, আমি ছাপোষা মানুষ, ওদের মতো বড় লোকদের মধ্যে কি হয় কিভাবে বলি বলুন তো। আসলে এই দোকানের আসল মালিক মারা যাওয়ার পরে ম্যাডামের আসা যাওয়া খুব একটা হতো না এখানে। আসল মালিক? কে আসল মালিক? একটা নতুন তথ্যের গন্ধে উল্লসিত হয়ে ওঠে ইন্সপেক্টর সুবীর শেঠ। এই দোকানের মালিক ছিলেন রুহি ম্যাডামের বাবা প্রেমানাথ ডুবে। আগে ম্যাডাম আর বড় সাহেবই দেখাশোনা করতেন এই দোকান, তবে বয়স হয়ে যেতে জামাইকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দেবেন্দ্রবাবু মাঝে মধ্যে এলেও ম্যাডাম প্রায় আসতেন। তবে বড়বাবু মারা যাওয়ার পর কি যে হলো, ম্যাডাম আসা বন্ধ করে দিলেন। দেবেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করাতে তিনি বলতেন ম্যাডাম নাকি অসুস্থ। কোনো ডাক্তারের নাম বলেছিলেন কি, মানে যাকে ম্যাডাম দেখাতেন? আগে ডক্টর খাস্তগি মানে ম্যাডামের বন্ধু সূর্যশেখর খাস্তগিকে তিনি দেখাতেন। আচ্ছা, মানে ওনার কি অসুখ হয়েছিল? সে তো জানি না, তবে দেবেন্দ্রবাবু বলতেন ম্যাডাম নাকি কারো সাথে দেখা করতে চান না, সারাদিন একাই থাকেন। আর নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। পরে আরও কিছু জানতে হলে আমি আপনাকে ফোন করব। আর একটা কথা, আমি এখানে এসছি সেটা যেন দেবেন্দ্রবাবু না জানতে পারে। পরে প্রয়োজন হলে আমি তাকে বলে দেবো। বলতে পারেন এটা তদন্তের একটা অংশ। দোকান থেকে বেরিয়ে সুবীর ফোন করে অসিতকে। হ্যালো, হ্যাঁ অসিত, কোথায় আছো? স্যার, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। এখন কি একবার দেখা করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি কি থানায় এখন? না, তবে আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। ওকে ওকে, ঠিক আছে, আমি আসছি। সুবীরের গাড়ি ফুল স্পিডে আপ নিয়ে রওনা হলো দমদম থানার দিকে।
স্যার এই বইটা দেখুন। অসিত একটি বই সুবীরের দিকে এগিয়ে দেয়। কালো পেপার ব্যাগের কভারে ওপরে লেখকের নাম ও বইয়ের নাম সোনালি রঙে প্রিন্ট করা, নেক্রোনমিকন, H.P. লাভক্রাফট। বইটা একবার খুলুন স্যার। আমি কাগজ দিয়ে পাতাগুলো আলাদা করে রেখেছি, কয়েকটা লাইন হলুদ আর কয়েকটা লাল রং দিয়ে হাইলাইট করা। অসিতের কথায় খুব সাবধানে বইয়ের পাতাগুলো উল্টাতে থাকে সুবীর। প্রথম যে পাতাটি খুলল তার একটি লাইন লাল রঙে মার্ক করা, প্রভিডেন্স, দ্য ইউনিভার্সাল হেভেন অফ দ্য অড, দ্য ফ্রি অ্যান্ড দ্য ডিসেন্টিং। পরের পাতায় একটি লাইন মার্ক করা রয়েছে হলুদে, ওয়াইজ ম্যান টোল্ড হিম হিজ সিম্পল ফ্যান্সিজ ওয়ার ইনঅ্যান অ্যান্ড চাইল্ডিশ and even more absurd because their actors persist in fancying them full of meaning and purpose. As the blind cosmos grinds aimlessly on from nothing to something and from something back to nothing again, neither hearing nor knowing the wishes or the existence of the minds that flicker for a second now and then in the darkness. আরও আরেকটা পাতা উল্টাতে নজরে পড়ল লাল রঙে মার্ক করা আরও কিছু কথা। No new horror can be more terrible than the daily torture of the commonplace. চব্বিশে অগস্ট 2020 মঙ্গলবার। কালো মলাটের বইটা এক মন দিয়ে দেখে চলেছে দেবী প্রসাদ রায়। চোখের চশমার ফাঁক দিয়ে কপালের ভাঁজটা স্পষ্ট সামনে আসছে সামনের মানুষটার কাছে। কিছু বুঝতে পারছেন স্যার? প্রশ্ন করে সুবীর। না, তবে একটা কথা বলতে পারি, মেয়েটি নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলেছিল। মানে ঠিক বুঝলাম না স্যার। মানে এই বই পড়ে এই বিশেষ জায়গাগুলো লাল হলুদ দিয়ে মার্ক করে রাখা, মনে হয় কথাগুলো খুব বিশেষভাবে প্রভাব ফেলেছিল মেয়েটির উপরে। কিন্তু এই বিষয়ে আগ্রহ তার জন্মালো কোথা থেকে, কার থেকে? ঠিক সেই সময় বইটি থেকে একটি কাগজের টুকরো পড়ল মেঝেতে। দেবীপ্রসাদ সেটাকে হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে এগিয়ে দিল সুবীরের দিকে। এটা কি তোমার নজরে পড়েছে আগে? কাগজটি হাতে নিয়ে সুবীর আপন মনে পড়ল সেখানে লেখা কথাগুলো। ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ফর হোয়াট ইউ ওয়ান্ট বিকামস দ্য স্যাক্রিফাইস। সুবীর মানে বুঝলে? হ্যাঁ বুঝলাম স্যার, কিন্তু এটা আমি আগে খেয়াল করলাম না কেন। একটা জট আছে। আচ্ছা, বাবা ও মেয়ের মধ্যে রিলেশন কেমন ছিল? প্রতিবেশীদের থেকে কিছু জানতে পেরেছ? হ্যাঁ, আসলে ফ্ল্যাট কালচার তো জানেন, কেউ কারোর খবর রাখে না। তবে কাজের যে মেয়েটি ছিল ওর কাছ থেকে জানতে পেরেছি এই ব্যাপারে। ঠিক এই একই কথা ওদের সোসাইটির কিছু লোকের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে জানতে পারি আমি। কি জানতে পারলে? আসলে মেয়েটির সাথে তার বাবার বচসা হতো প্রায়। আসবাবপত্র ভাঙচুরের আওয়াজ পাওয়া গিয়েছে, ইভেন অনেক রাত পর্যন্ত পাওয়া যেত এসব আওয়াজ। মেয়েটি অসুস্থ ছিল বলে কেউ সেটাকে সেরকমভাবে গুরুত্ব দেয়নি। সুবীরের কথায় দেবীপ্রসাদ যেন একটু গম্ভীর হয়ে উঠল, আবার নিজের গালের ওপরে হাত বোলাতে লাগলো বারবার। এই মুহূর্তটা সুবীরের খুব পছন্দের, কারণ এর পরে দেবীপ্রসাদ রায় এমন একটা আন্ডারলাইন টানবে তাদের সকল চিন্তাভাবনার উপরে যে বাধ্য হয়ে মনোসংযোগ করতে হবে নির্দিষ্ট সেই অংশটিতে। কিন্তু এবার যা ঘটল তাতে বর্তমান কেসটার গতিবিধিতে একটা হঠাৎ অনির্দিষ্ট উপসংহারে উপনীত হতে হলো ঘরে উপস্থিত দুজনকে। সুবীর, দেবেন্দ্র ওয়ালিয়াকে জেরা করা দরকার। ওই ভদ্রলোককে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে আমাকে। কোনোভাবে কি ওনার সাথে দেখা করা যায় সুবীর? সুবীর শেঠ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার প্রাক্তন সিনিয়রের দিকে। নানা প্রশ্ন যেন তার মস্তিষ্কে মায়াজালের একটা ধূসর পরিবেশ রচনা করে। তবুও সামনে রাখা গ্লাস থেকে জলটা নিজের গলায় পুরোটা ঢেলে সুবীর বলে, স্যার, মানে আপনি কি সন্দেহ করছেন একটু বলবেন? বলবো, তবে এখন নয়। আগামী বৃহস্পতিবার দেবেন্দ্রর ফ্ল্যাটে আমরা যাব। ওনাকে থাকতে বলবে সেই দিন। তার আগে আমি একবার ডাক্তার দেখাবো।
বয়স হচ্ছে তো, মনে হচ্ছে দিনের পর দিন মাথার উপর চাপ বাড়ছে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি আজ উঠি তাহলে। আপনি যেভাবে হেল্প করলেন তার জন্য আপনাকে কিভাবে যে ধন্যবাদ বলবো ঠিক আছে সুবীর, কেস এখনো সলভ হয়নি, আগে হোক তারপর দেখা যাবে। আর হ্যাঁ, ওই দোকানের ম্যানেজারকে একদিন থানায় নিয়ে এসো। পুরনো লোক, একটু চাপ দিলে হয়তো মূল্যবান কিছু তথ্য বেরোতে পারে। আমাকে আপডেট দিও। কেসটা মনে হয় প্রায় বাগে নিয়ে এসেছি, বুঝলে? এখন শুধু যেমন ভাবছি ঠিক সেইভাবে প্লটটাকে সাজাতে হবে। সাতাশে অগস্ট 2020, বৃহস্পতিবার। নাগের বাজারের বিলাসবহুল ফ্ল্যাটটিতে কার্পেট বিছানো মেঝের ওপরে পায়ে চটি, গায়ে পাঞ্জাবি ও পাজামা পরে অনবরত হেঁটে চলেছে ঘরের এক কোণ থেকে অন্য কোণে একজন 60-এর ঊর্ধ্ব ভদ্রলোক। বাদিকের সোফায় বসে রয়েছে দেবেন্দ্র ওয়ালিয়া, যার ডান দিকে অসিত ও বাম দিকে সুবীর শেঠ। ফ্ল্যাটের দরজার পাশে সুরেশ দাঁড়িয়ে লক্ষ্য করছিল বয়স্ক লোকটির গতিবিধি। হঠাৎ দেবেন্দ্র বলল, আচ্ছা কি হচ্ছে বলুন তো? কখন থেকে বসিয়ে রেখেছেন, কোনো কথাও বলছেন না। আমার কতগুলো ফোন এসেছে, সেগুলো ধরতেও দিচ্ছেন না। জল খাবো তাতেও বাধা। কি চাইছেন আপনারা? স্পষ্ট করে বলবেন আমাকে। দেবী প্রসাদ রায় চলন্ত অবস্থায় একবার ফিরে চাইলেন দেবেন্দ্রর দিকে, তারপর বললেন, আর একটু কষ্ট। কি পারবেন না তো? খুব চেষ্টা পেয়েছে আপনার। আচ্ছা নিন, জল খেয়ে নিন, খেয়ে আবার বসুন নিজের জায়গায়। শেষের কথাগুলো কড়া শাসনের মতন শোনালো দেবেন্দ্রর। দেবেন্দ্র সামনের টেবিলে রাখা জলের গ্লাসটা খালি করে আবার সোফার উপর হাত দুটো সামনের দিকে নিয়ে সামান্য একটু ঝুঁকে বসল। আমি এবার কিছু কথা আপনাকে বলবো, আপনি চুপ করে শুনবেন। কোনো কথা আপনি বলতে পারবেন না। আপনার যখন বলার সময় আসবে তখনই আপনি বলবেন। কি কথা? কি বললাম? এখন কোনো কথা আপনি বলবেন না। যা বলবো তা আমি বলবো, আপনি শুনবেন। আপনার এই কথাগুলো শোনাটা খুব জরুরি, দেবেন্দ্র ওয়ালিয়া। হঠাৎ সুবীরের নজর যায় দেবী প্রসাদের দিকে। তাতে যেন সামান্য অস্বাভাবিকতা রয়েছে। দেবী প্রসাদ রায়ের এই রূপ সুবীর কখনো দেখেনি। ঘরের আশ্চর্য নীরবতার মধ্যে দেবী প্রসাদের গুরুগম্ভীর কণ্ঠস্বর কানে আসলো সকলের। রুহি ম্যাডামের বিয়ে হয় প্রেমনাথ ডুবের পছন্দ করা পাত্রের সাথে। বাবার অগাধ সম্পত্তি, দুটো ফ্ল্যাট, কলকাতার বুকে বিখ্যাত ফার্নিচারের দ্বিতল এয়ার কন্ডিশন দোকান। সত্যি এমন ভাগ্য আমাদের যে কেন ভগবান দিল না। বাবার অবর্তমানে এই সম্পত্তির মালকিন হবেন তার একমাত্র আদরের কন্যা রুহি। আর জামাই তো সত্যিই একটি সোনার টুকরো। বড় লোকের জেদি মেয়েকে কি সুন্দর নিয়ন্ত্রণে রাখতে পারে সে। জামাইয়ের আনুগত্য, শ্রদ্ধা, ভালোবাসা প্রেমনাথ ডুবের যে বড় পছন্দের ছিল। হঠাৎ প্রেমনাথ ডুবে শয্যাশায়ী, আর দোকানের নাম হয়ে দাঁড়ালো গণেশ ফার্নিচার থেকে ওয়ালিয়া ফার্নিচার। মালিক দেবেন্দ্র ও রুহি ওয়ালিয়া। কিন্তু রুহির আবার এইসব একদম পছন্দের নয়। বৈষয়িক সম্পত্তি হস্তগত করার থেকে তা ব্যয়ে আনন্দ তার বেশি। কিটি পার্টি, নেশা, এই সব কিছুতেই নিজেকে ভাসিয়ে দিয়েছিল প্রেমনাথ ডুবের একমাত্র মেয়ে। কিন্তু দেবেন্দ্রবাবু মন দিয়ে নিজের কাজ করে চলেছিলেন নিষ্ঠার সাথে। কিন্তু দেবেন্দ্রর জীবনে নেই কোনো শান্তি। হঠাৎ 1 বছর ব্যবধানে তার বাবা মা দুজনেই মারা গেলেন। এরই মধ্যে সংসার আলো করে এলো রিচা। বাড়ির সকলেই খুশি, বাড়ির প্রথম সন্তান। কিন্তু খুশির আরেকটা কারণও ছিল, আর তা হলো রুহির স্বভাবের আশ্চর্য পরিবর্তন। নিজের মেয়েকে নিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে পুরনো অভ্যাস সব এক নিমেষে ভুলে গেল। কিন্তু দেবেন্দ্রবাবুও যেন কেমন এক অন্য প্রকৃতির মানুষ হয়ে গেল। বাড়িতে কম থাকা, দোকানে কম যাওয়া, প্রচুর মদ্যপান, এগুলো কি একটা ভদ্র মানুষকে মানায় দেবেন্দ্রবাবু? এবার বলুন, কেন হঠাৎ আপনার মধ্যে এত চেঞ্জ এলো? কি সব বলছেন? আমি যদি ব্যবসায় সময় না দিতাম, সংসারে সময় না দিতাম, তাহলে আজ যা দেখছেন
তার থেকে হয়তো আরো খারাপ অবস্থায় থাকতো সবকিছু। তাই আপনি কি বলছেন একবার ভেবে বলুন। আমি যা বলছি তার প্রমাণ আমার কাছে আছে, তা ঠিক সময়েই আপনার কাছে পেশ করব। আচ্ছা, এরপরে দেবেন্দ্রবাবু, আপনি আপনার মেয়েকে ছোটবেলা থেকে ঠিক কতখানি সময় দিয়েছেন বলতে পারেন? আমি পারি, একটুও না। আপনার মেয়ে আপনার কাছে এলে আপনি দূরে সরিয়ে দিতেন। কারণটা আমি আর আপনাকে জিজ্ঞেস করব না, কারণটা আপনি জানেন। হঠাৎ করে আপনার স্ত্রী কিন্তু আপনারই হতে চেয়েছিল দেবেন্দ্রবাবু, কিন্তু যাই হোক। সুবীর, এবার ওনাকে নিয়ে এসো। কিছু বলছি না বলে যা মনে চাইছে তাই বলে যাচ্ছেন। এবার কিন্তু আমি অন্য স্টেপ নেব। ভাববেন না আমার পরিচিত মানুষ খুব কম, আর সেই দলে মন্ত্রীরাও বাদ যায় না। যাই হোক, আপনারা এখন আসুন। আমার যা যাওয়ার সে গেছে, রিচাকে আমি ফেরত পাবো না। আপনারা প্লিজ আসুন। দেবেন্দ্র, ভালো আছো? হঠাৎ এক মহিলা কণ্ঠে ঘরের সবাই ফিরে তাকায় দরজার দিকে। এবার সুবীর শেঠ বলে ওঠে, দেবেন্দ্রবাবু, চিনতে পারছেন এনাকে? আচ্ছা ঠিক আছে, আপনি না চিনতে পারলেও আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হলেন শ্রেয়সী চট্টোপাধ্যায়, আপনার দোকানের ম্যানেজার রমেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের স্ত্রী, যে এক সময় আপনার দোকানেই কাজ করত, আর যার সাথে আপনার মানে একটু সম্পর্ক তৈরি হয়েছিল, তাই নয় কি? এইসব কি বলছেন আপনারা? আমাকে এভাবে ফাঁসানোর কারণ কি? আর কে এই মহিলা? আমি চিনি না এনাকে। কে ইনি? দেবেন্দ্রর কথার জবাবে দেবীপ্রসাদ তার দিকে এগিয়ে গিয়ে বলল, জীবনে কোনো একটি কাজ একটু সাহস নিয়ে করুন তো দেখি। যা করেছেন তা স্বীকার করতে ভয় কেন পাচ্ছেন? কিছুই লুকোনোর জায়গায় আপনি নেই। সবকিছুর প্রমাণ আছে আমাদের কাছে। সবকিছু চাপা দিতে শেষে কিনা আপনার শ্বশুর মশাই বর্তমান ম্যানেজারকে টাকা দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন শ্রেয়সীর সাথে। আপনি ভেবে দেখেছেন এতে আপনার পাশের লোকগুলোর ভিতরে কি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল? আর এই মহিলা নিজের স্বামী থাকতেও আরেকজনের চিন্তায় সারাটা জীবন কষ্ট পেয়ে চলেছে। আপনি দেবেন্দ্রবাবু একবার চেয়ে তাকান তো ওনার দিকে। ওনার চোখে চোখ রেখে বলুন, সব মিথ্যে। বলুন বলছি। কিছুক্ষণ সব চুপ, যেমনটা ওই ঝড় আসবার আগে হয়। হ্যাঁ, আমি শ্রেয়সীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু তা ইচ্ছাকৃত নয়। সেদিন মদ্যপ অবস্থায় কি হয়েছিল আমার নিজেরও মনে নেই, কিন্তু ওর তো সংসার সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে, ওর স্বামীর মোটা বেতনের ব্যবস্থা করা হয়েছে, তারপরে ও কি চায়? আর আপনি শুনুন, আমার মেয়ের মৃত্যুর সাথে এসবের কি যোগ আছে? একটু বলবেন আমাকে? আমি কি একবারও সে কথা বলেছি দেবেন্দ্রবাবু? বরং ব্যাপারটা একটু অন্যভাবে দেখা যাক। বলা যেতে পারে আপনার মেয়ের মৃত্যুতে সব থেকে বেশি লাভবান হয়েছেন আপনি। স্ত্রীর মৃত্যুর পরে মেয়ের নামে থাকা সম্পত্তির মূল অংশ এখন আপনার দখলে, আর কাকের বাসায় কোকিল ছানার বড় হয়ে ওঠার অধ্যায়ের সমাপ্তি হয়েছে এরই সাথে। কি তাই তো দেবেন্দ্রবাবু? দেবেন্দ্র ওয়ালিয়া চেয়েছিল কিছু উত্তর দিতে, চেয়েছিল তার বিরুদ্ধে বলা কথাগুলোকে ভিত্তিহীন প্রমাণ করার, কিন্তু কোনো এক কারণে সে চুপ করে যায়। কোনো এক কারণে সে বিমর্ষ। ঠিক সেই সময় ফ্ল্যাটের দরজার সামনে থেকে একটি অচেনা গলা শোনা গেল। মে আই কাম ইন? সরি ফর বিং লেট। আসলে পেশেন্ট দেখে বেরোতে দেরি হয়ে গেল। আরে এই তো ডক্টর খাস্তগি, প্লিজ কাম। দেবীপ্রসাদ এগিয়ে গিয়ে ঘরে নিয়ে এলো ডক্টর সূর্যশেখর খাস্তগিকে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনারা সকলে তো ডাক্তারবাবুকে চেনেন। আসলে ডাক্তারবাবু, আমরা সকলে রিচার মৃত্যুর বিষয়ে কথা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, আসলে রিচাকে আমিই দেখছিলাম। ওর অসুখটা ছিল খুব বেশ গুরুতর, স্কিজোফেনিয়া আক্রান্ত রোগীকে খুব সতর্কতার সাথে কাউন্সেলিং করা দরকার। কিন্তু ওর যে পরিণাম এই হবে তা আমি ধারণা করতে পারিনি, জানেন। খাস্তগি, তাহলে কি দেখেছিলে তুমি? এত নাম করা ডাক্তার, তুমি এক্ষেত্রে ফেল করে গেলে। হঠাৎ করেই দেবেন্দ্র যেন উত্তেজিত হয়ে ওঠে। দেবেন্দ্রবাবু, আপনি শান্ত হন। আচ্ছা সূর্যবাবু,
রুহির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ডাক্তার আর রোগীর যেমন থাকে তেমনই। আচ্ছা, কি অসুখ হয়েছিল রুহির? শি হ্যাড আ বাইপোলার ডিসঅর্ডার। ট্রিটমেন্টে ভালো রেসপন্স করেছিল বটে। তাহলে সুইসাইড কেন করলো? তা আমি কিভাবে বলবো? মানসিক রোগীর ভিতরে কোথায় ড্যামেজ হয়ে আছে তা কখনো ঠিকমতো ধরা পড়ে, আবার কখনো নয়। তার ক্ষেত্রে হয়তো ধরা পড়েনি। তার মানে বলছেন রুহির মৃত্যু সম্পূর্ণ ছিল তার মানসিক রোগের কারণে, তাই তো? আমার তো তাই মনে হয়। আর রিচার কেসটা, ওটার বিষয়ে কি ব্যাখ্যা আপনার? সূর্যশেখরের চোয়াল হঠাৎ করেই যেন শক্ত হয়ে উঠল। হঠাৎ করেই যেন তার হাতের পেশিগুলো আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো? এইভাবে ইন্টারোগেট করার জন্যই কি আজকে আসতে বলেছিলেন আমাকে? আগে কতকটা তাই। আচ্ছা, আমি একটা প্লট সাজাচ্ছি, শুনে বলুন তো ঠিক জমলো কি না। রিচা আপনার ট্রিটমেন্টে ছিল, তবে রিচার গতিবিধি নিয়ন্ত্রণ আপনার দেওয়া প্রেসক্রিপশন বা ট্রিটমেন্ট প্রসেস দ্বারা হতো না, হতো আপনার দেওয়া বই, আপনার বলা পরলৌকিক জগতের অস্তিত্বের এক কাল্পনিক গল্পের দ্বারা। কি সব রাবিশ কথা বলছেন? দেখুন, আমার সময়ের দাম আছে, আমি এখন উঠব। প্লিজ এক্সকিউজ মি। নিজের জায়গা থেকে ওঠার চেষ্টা করেও দেবীপ্রসাদের পরের কথাগুলো শুনে সে থমকে যায়। If you don't sacrifice for what you want becomes the sacrifice. কি কথাটা চেনা চেনা লাগছে ডাক্তারবাবু? নিজের জায়গায় বসুন, আমার কথা এখনো শেষ হয়নি, পুরোটা শুনুন আগে। স্কিজোফ্রেনিয়া রোগীরা সবসময় একটা হ্যালুসিনেশনে থাকে। তাদের মনে হয় চোখের সামনে অনেক কিছুই হচ্ছে, কিন্তু বাস্তবে যা মন গড়া। এমন রোগীকে আপনার মতো ডাক্তারের নিজের নিয়ন্ত্রণে আনা কোনো বড় ব্যাপার নয়। আর তারপরে তাকে যদি এইভাবে বোঝানো যায় তার বলিদানে তার প্রিয় মানুষকে আবার নতুন করে বাঁচিয়ে আনা সম্ভব, তাহলে? আর ইউ নাটস? ফাজলামোর একটা সীমা আছে। ফাজলামো? আমি আপনার সাথে ফাজলামো করব তা আপনি ভাবলেন কিভাবে? তাহলে এসব কথার মানেটা কি? মানে আছে, কারণ আপনি রিচার ভেতরের সত্তাকে এত কলুষিত করেছেন যাতে সে বাধ্য হয় ভয়ঙ্কর কিছু করতে, আর আপনি সেই কাজে সফলও হয়ে যান। এখন আপনি বলবেন তাতে আপনার লাভ কি? যে কাজ আপনি 20 বছর আগে করতে পারেননি সেটা না হয় এখনই করলেন, তাতে অন্তত প্রতিশোধের আগুন তো মিটল। কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, আর হেয়ালি নয়। রিচার ঘর থেকে নেক্রোনমিক্যাল নামে একটা বই আমরা পাই, যাতে কিছু জায়গায় লাল ও হলুদ রঙের হাইলাইট করা। ও হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন কোন বইয়ের কথা বলছি, কারণ বইটা আপনার। বইয়ের প্রথম পাতায় আপনার নাম আমরা দেখতে পেয়েছি। এমন অনেক বই আমরা পেয়েছি ডাক্তারবাবু, যেগুলো কিছু গোপন রিচুয়াল, তন্ত্র মন্ত্র এইসব নিয়ে লেখা। হ্যাঁ, সেসব জায়গায় আপনার নাম হয়তো পাইনি, তাই হলফ করে বলতে পারবো না সেগুলো আপনার কিনা। তবে এটা সত্যি, 20 বছর বয়সের মেয়েটা এই সকল পরলৌকিক জগতে মজে ছিল, এবং সেও বিশ্বাস করত তার প্রিয় মানুষটাকে আবার বাঁচানো সম্ভব যদি সে নিজের জীবন শেষ করে। এবং তার মনে এই ধরনের বীজ রোপণ হয় আপনার হাত ধরে। এসব কি সার্কাস হচ্ছে নাকি? আপনি যা বলছেন প্রমাণ করতে পারবেন? নিশ্চয়ই। এই যে কাগজ দেখছেন, এতে লেখা আছে, ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ফর হোয়াট ইউ ওয়ান্ট বিকামস দ্য স্যাক্রিফাইস। এটা আমি পাই এই বই থেকে। দেবীপ্রসাদ হাতের কালো মলাটের বইটা সূর্যশেখরের সামনে এগিয়ে দিল। ডাক্তার সেই বইটা নিয়ে পাতাগুলো আপন মনে উল্টাতে থাকলেন। দেবীপ্রসাদ আবার বলতে শুরু করলেন, এই কাগজটা বইটা থেকে মাটিতে পড়ে যায় আমার বাড়িতে। সুবীর, তোমার মনে আছে হয়তো, কিন্তু কাগজটির পিছনে লেখা ছিল কয়েকটি কথা, যা আমি দেখেও সুবীরকে কিছু বলিনি। কাগজটা ওর অজান্তে আমার কাছে আমি রেখে দিই। কথাগুলো হলো, আই রেডি ডি খাস। হাতের লেখা রিচার, তাতে কোনো সন্দেহ নেই। বইয়ের বেশ কিছু অংশে এই একই রকম লেখা আমি দেখেছি। সুবীর, তুমি তাও একবার এই হাতের লেখাটা রিচার কিনা কোনো এক্সপার্টকে দেখিয়ে যাচাই করে নিও। এবার প্রশ্ন, কিসের জন্য তৈরি ছিল সে? আর ডি খাস,
সে কি ডক্টর খাস্তগি? না না, আপনি এত উত্তেজিত হবেন না ডক্টর, আমাকে পুরো শেষ করতে দিন। কাগজের টুকরোটা লেখা হয়েছিল যেদিন রিচা মারা যায় ঠিক সেই দিন। আর এই কাগজটা একটা ডায়েরির পাতা থেকে নেওয়া, আর নিচে ডেটটা স্পষ্ট। তার মানে সে প্রস্তুত ছিল, মানে আই রেডি। বাট ফর হোয়াট? ফর সুইসাইড? ঠিক সেই সময় দেবেন্দ্র চিৎকার করে ছুটে যায় সূর্যশেখরের দিকে। ইউ স্কাউন্ড্রেল, মেয়েটা কিভাবে শেষ করে দিলি? তুই কি মানুষ? এই বাচ্চা মেয়েটাকেও ছাড়লি না তুই? দেবেন্দ্রবাবু, আপনি শান্ত হয়ে বসুন, উত্তেজিত হবেন না। অপরাধী শাস্তি পাবেই, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, এদের সকলের মৃত্যুর জন্য আপনিও দায়ী দেবেন্দ্রবাবু। রিচা আপনার মেয়ে নয়, কিন্তু সেই অন্যায়ের দায় তো আপনার স্ত্রী মাথা পেতে স্বীকার করেছিল। আপনার স্ত্রী এই মানুষটির দ্বারা কিভাবে লাঞ্ছিত হয়েছিল তা কি জানেন আপনি? কিভাবে ব্ল্যাকমেল করেছিল আপনার স্ত্রীকে এই শিক্ষিত মানুষটি, তা আপনি খবর নিয়েছিলেন। মানছি আপনার প্রতি ভালোবাসা বা টান কোনোটাই ছিল না রুহির, কিন্তু রিচা আসার পর সবকিছুই পাল্টে যায়। আপনার একাকিত্বের জন্য তো আপনাকেই দায়ী করতে হয় দেবেন্দ্র। আপনার স্ত্রী একটুও ভরসা পায়নি আপনার কাছ থেকে যে আপনাকে সবকিছু খুলে বলে। শেষে আপনাদের ম্যানেজারকে সব কথা খুলে বলে গিয়েছিলেন তিনি। আপনি শুধু ভাবতেন রিচা আপনার মেয়ে নয়, আপনি তাই ওর কাছ থেকেও দূরে থাকতেন। কিন্তু জানেন ও কার মেয়ে? ও হলো এই ডক্টর সূর্যশেখর খাস্তগির সন্তান। আপনার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ফল ছিল এই ফুটফুটে মেয়েটি, কিন্তু ডাক্তারের শত বারণ সত্ত্বেও রুহি চায়নি এই সন্তানকে নষ্ট করতে, এবং সে সযত্নে মায়ের দায়িত্ব পালন করেছিলেন। তবু এই লোকটার ভেতরের শয়তানটা প্রলোভন দেখালো রুহিকে ব্ল্যাকমেল করতে। একটা কথা কি জানেন দেবেন্দ্রবাবু, মনের সুখের থেকে বড় কিছু নেই। এই ঘর সাজানো, অর্থ, প্রতিপত্তি, তা একদিন দম বন্ধ করে আনবে আপনার যদি কাছে ভরসা জাগানোর মানুষ না থাকে। এতক্ষণ একভাবে কথা বলে জলের গ্লাসটা নিয়ে গলা ভেজালো দেবীপ্রসাদ। দেবেন্দ্রর কান্নার আওয়াজ সকলের কানে পৌঁছতে খুব একটা দেরি হলো না। আর ওইদিকে সূর্যশেখর খাস্তগির চোখে মুখে অস্বস্তির আভাস স্পষ্ট। দেবীপ্রসাদ আবার বলতে শুরু করল, ডিখাস মানে কি বলুন তো ডাক্তারবাবু? মূল্যবান। আপনাকে খুব মূল্যবান ভাবত রিচা, আর আপনি এই অসুস্থ মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে একটা প্রাণ শেষ করলেন কি অসাধারণ বুদ্ধিমত্তার সাথে। দেখুন, আপনার হাতে রক্তের দাগ নেই, কিন্তু আমার নজরে আপনি খুনির থেকেও কম কিছু নন। ইউ আর এ কোল্ড ব্লাডেড মার্ডারার, ডিখাস ওরফে ডক্টর খাস্তগি। অগস্ট 2020 রবিবার। টেবিলের ওপরে রাখা টেলিফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে ফোন করে ইন্সপেক্টর সুবীর শেঠ। হ্যালো স্যার। কে সুবীর? হ্যাঁ স্যার, আসলে সরি স্যার, এর মধ্যে ফোন করা হয়ে ওঠেনি। তবে একটা ভালো খবর আছে স্যার। কি, অপরাধী দোষ স্বীকার করেছে? হ্যাঁ স্যার, একটু কসরত করতে হয়েছে। আসলে সূর্যশেখর রিচাকেই ভাবতো ওর আর রুহির সম্পর্কের মধ্যে মূল বাধা। ওর জন্যই নাকি তাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়। এবার দেখি বেটাকে কোন কোন সেকশনে ফেলা যায়। তা বেশ, তোমার এখন যেটা ভালো মনে হয় করো। স্যার, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। ইজ এভরিথিং অল রাইট স্যার? হ্যাঁ ঠিকই আছে, তবে একটা খটকা লাগছে সুবীর। কি খটকা স্যার? হ্যাঁ বলছি, রিচার বইয়ের তাক থেকে কিছু আশ্চর্য স্কেচ পেয়েছি আমি। ঠিক একই স্কেচ আমি যেদিন ডক্টর সূর্যশেখরের চেম্বারে যাই সেখানের দেওয়ালে দেখেছিলাম, তবে রঙিন। কিরকম স্কেচ? একটা আশ্চর্য সিম্বল, আর তার চারিদিকে অগণিত মানুষ হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলে মনে হবে তারা যেন ওই সিম্বলটার উপাসনা করছে।
আই সি। আচ্ছা, কি মনে হয় স্যার আপনার? প্রভিডেন্স, দ্যাট ইউনিভার্সাল হেভেন অফ দ্য অড, দ্য ফ্রি অ্যান্ড দ্য ডিসেন্টিং। নেক্রোনমিকনের এই কথাটা মনে গেঁথে রয়েছে আমার মনে হয় সুবীর, এই ছবি কোনো সাধারণ ছবি নয়, একটা অড রিচুয়াল বা হতে পারে কোনো কাল্টের অংশ। এটা একটু স্টাডি করতে হবে। তবে সুবীর জানো, আমার মনে হয় এই প্রযুক্তিশীল জগতে নতুন প্রজন্ম কিছু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আমার মনে হয় না ওয়ান স্যাক্রিফাইস উইল বি এনাফ। আরও কিছু মার্ডার হতে পারে সুবীর, একটু চোখ নাক কান খোলা রেখো। আর ডক্টর সূর্যকে জিজ্ঞেস করতে থাকো, দেখো যদি কিছু তথ্য বের হয়। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি, দেখি যদি কিছু জানতে পারি। ওকে, তাহলে রাখছি স্যার, ভালো থাকবেন। ফোনটা রেখে দিয়ে সুবীর একবার লকআপের দিকে ফিরে তাকায়। ডক্টর সূর্য মাটিতে বসে মেঝের ওপর পড়ে থাকা ধুলো দিয়ে একটা সিম্বল আঁকছে। সুবীর একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায় না। অদ্ভুত সেই সিম্বল, একটা বর্গক্ষেত্রের ভিতরে চোখের মতন কিছু একটা, যার চারপাশে আরও কিছু চিহ্ন আঁকা। হঠাৎ সুরেশ পেছন থেকে এসে দেখতে থাকে ডাক্তারের এই আশ্চর্য কার্যকলাপ। একটু বেশি কৌতূহল দেখায় তাকে। তারপরে কি মনে হতে সে হঠাৎ বলে ওঠে, স্কিজোফ্রেনিয়া। সৌরভ মজুমদারের লেখা দারোগা দেবী প্রসাদ রায়ের প্রথম গল্প সংকেত। সম্প্রতি তার লেখা দুটি বই 24/7 পাবলিকেশন ও অরিক বইওয়ালা থেকে প্রকাশ পেতে চলেছে। দারোগা দেবী প্রসাদ রায়ের সমগ্র এক অন্যায়ের গহ্বরে ও শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে। এই বই দুটো কিভাবে সংগ্রহ করা যাবে সেটা জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখুন। আর কোনো আপডেট আসলে আমরা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব কমিউনিটি পোস্টে আমরা সব জানিয়ে দেব। গল্প পাঠে মলয়দা, সৌমেনদা, অনিরুদ্ধ, অরিজিৎ, সৌরভদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।